গল্পের নাম রাগে অনুরাগে। লেখিকা সুহাসিনী ফাতেহা। পর্ব ১৩। আজকে আসুক। এই ইনজেকশন দিয়ে আমি ছাড়া মনের সিন্ধুকে আর কয়টা বেডি আছে সব একটা একটা করে বের করব। বিড়বিড় করে তিতলি সম্পূর্ণ রুম জুড়ে পায়চারি শুরু করল। বুকের ভেতর দাউদাউ করে জ্বলছে। ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কের মধ্যে। মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিন্তু কিছুই বুঝতে চাইছে না, জানতে চাই না, ভাবতে চাই না। সে শুধু জানে ফারাজ তাকে কেন কল করল না সারাদিনে। সে দিলেও ধরেনি। আর যখনই ফেক আইডি থেকে মেসেজ দিল সাথে সাথে রিপ্লাই। আবার বলে তাকে থাপ্পড় দিতে আসছে এখন। তিতলির হাত জোড়া নিজের নরম দুগালে চলে গেল। সত্যি কি তাকে মারবে? মারলে সেও মারবে। সে ভয় পাবে না একদম। শেষমেশ আবার বিছানায় এসে বসল। কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে। একসময় নাকের পানির জ্বালায় উঠে টিস্যু নিয়ে বসল, আমতা আমতা করে বলল। কান্না করেও শান্তি নেই গে। আচমকা দরজায় টোকা দিল কেউ। তিতলি নিজের দুঃখে বাঁচে না। এখন সে রুম থেকে বেরোতে পারবে না। বিছানায় বসে থেকেই তিতলি নাক টেনে বলল। আমি ঘুমিয়ে গেছি আম্মু। উঠতে পারব না ঘি। আবার দরজা ধাক্কালেন কেউ। শোনা গেল ফরিদা বানুর কণ্ঠ। দেহি দরজা খোল, নাতজামাই আইছে। পরে ঘুম যাইতে পায়ের বিগ। তিতলি বসা থেকে দাঁড়িয়ে পড়ল দাদুর কথা শুনে। অভিমানে বুক কেঁপে উঠল সপ্তর্ষির। নাতজামাই আসুক, তাতজামাই আসুক, না হলে নদীতে ভাসুক। সে দরজা খুলবে না। অচেনা বুয়ের কাছে যাক। আমার কি? দরজার কাছে গিয়েও আবার ফিরে এসেছে। গলা ছেড়ে দিয়ে বলল। তো আমি কি করব? গেস্ট রুমে পাঠিয়ে দাও। ফরিদা বানু একবার নাতজামাইয়ের দিকে তাকালেন। পাশে দাঁড়িয়ে আছে। নাতিনের কথা শুনে কি ভাবছে কে জানে। নাতিনকে আবার বললেন। এগিন কি কস নাতজামাই গেস্টরুমে থাইকতো যাইব কেন? তিতলি বিছানায় বসে পা দুলাতে থাকে। আজকে যেভাবেই হোক ইনজেকশনটা বুক বরাবর পুশ করে দিবে। কিভাবে কি করবে সব বুদ্ধি খাটিয়ে ভাবল। আবারও একইভাবে উত্তর দিল। মেহমানরা তো গেস্ট রুমে থাকে দাদু। ফারাজ খান দরজার বাইরে দাঁড়িয়ে আছেন ফরিদা বানুর সাথে। কাল আসলেও উপরে উঠা হয়নি। তাই তিতলির রুম কোনটা সেটাই অবগত নয়। ফারাজের রাগ হচ্ছে তিতলির কথা শুনে। হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়েছে তার আনমনে। তাও অনেকটা শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার সুদর্শন গম্ভীর মুখখানা আরও গম্ভীর হয়েছে এবার। ফরিদা বানু নাতজামাইকে বললেন। নাতিনের কথায় কিচ্ছু মনে কইরো না নাতজামাই। নাতিন মনে হইতাছে ঘুমের ঘোরে আবলতাবল বকতেছে গি। ফারাজের চিবুক শক্ত। কত যে ঘুম যাচ্ছে সে খুব ভালো করেই সে জানে। ইচ্ছে করে এসব বলছে। শুধু দরজাটা খুলুক, তারপর জন্মের ঘুম পাড়াবে সে। দাদি শাশুড়ির কথা শুনে ভদ্রতা দেখিয়ে গম্ভীর স্বরে বলল। কিছু মনে করার নেই গি। তিতলি রুমে বসে বসে শুনো সব। মুখ ভেঙিয়ে নিজেও বলল, কিছু মনে করার নেই। কিছু মনে করবে কেন? সে দরজা না খুললে তো উনি আরও খুশি। চলে যাবেন। তিতলি এবার উঠে এলো দরজার কাছে। হাতের ইনজেকশনটা পেছনে লুকিয়ে রেখেছে। দরজার ছিটকিনি খুলতে গিয়ে হাত কাঁপছে তার। দরজা খুলে দিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকল। ফরিদা বানু নাতজামাইকে হাসি মুখে বললেন। ঢুইকা পড়ো নাতজামাই। আমি যাই তাইলে গু। ফরিদা বানু চলে গেলেন। ফারাজ রুমের ভেতরে ঢুকে পুরো রুমে একবার নজর বুলাল। বিছানার চাদরের অবস্থা বেগাতিক। কোলবালিশ মেঝেতে পড়ে আছে। মনে হচ্ছে এখনই রুমের ভেতর কোনো ছোটখাটো যুদ্ধ হয়েছে। বেয়াদব বুকে দেখছে না কেন? হঠাৎ দরজার আড়ালে তিতলির ফর্সা পা দুটো দেখল। সহসা ধারালো দাঁতের স্পর্শে নিজ নিম্নাংশের ঠোঁটখানা পিষ্ট করল যুবক। দরজাটা সুষব্দে লাগিয়ে দিয়ে নজর বন্দি করল তিতলির দিকে। কাঁচতে কাইতে লাল টুকটুকে ভাব ধরেছে সপ্তর্ষির সরু নাকের ডগাটা। ঠোঁট ফুলে কলাগাছ। ফুসছে নাক। যেন কেঁদে উঠবে। অশ্রুসিক্ত নয়নে মেঝেতে তাকিয়ে আছে তিতলি। ফারাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। গায়ে ওড়না নেই। তার উপর একটা গেঞ্জি পরা। মাথার ঘনকালো কেশরাশিগুলো খোপা করে বাঁধা। গালের দুপাশে বিক্ষিপ্ত আকারে আছড়ে পড়েছে ছোটবড় কিছু চুল। পুরো পিচ্চি মেয়ে লাগছে তার বুকে। আশ্চর্য! মেয়েটার এহেন রূপ তার বড্ড মনেজ ধরল। কেমন গভীর দৃষ্টে তাকিয়ে থেকে বিড়বিড় করে আওড়াল।
এই পিচ্চি বউ বড় হবে কবে? ভাবছিল রুমে এসে গালে 2টা থাপ্পড় বসিয়ে দিবে। তবে এই মুহূর্তে তার রাগী চেহারায় পরিবর্তন দেখাল। তৎক্ষণাৎ 2 কদম এগিয়ে এসে একদম তিতলির সম্মুখে এসে দাঁড়াল। তিতলি কেঁপে উঠল। হাত বাড়িয়ে চোয়ালখানা ধরতে গেলেই তিতলি পেছনে সরে যায়। হাত একটা পেছনে লুকিয়ে রেখেছে। ইনজেকশন দিয়ে সুযোগ বুঝে কাজ করবে। অভিমানে তার কণ্ঠে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। কেন এসেছেন আপনি? আপনাকে কি আমি আসতে বলছি? ফারাজের ভ্রুযুগলে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। তিতলির কথাটা গায়ে না মেখে ফের কাছে যেতে চাইলে তিতলি দরজার দিকে ঘুরে গেল। সরু নাকের পাটাটা সামান্য ফুলিয়ে মুখ ঝামটি মেরে বলে বসে। খবরদার ছোবেন না আমায়। অলক্ষে ঠোঁট পিষে হাসল ফারাজ। বুকে জ্বালানোর জন্য তার অশান্ত মনটা খুবই অস্থির হয়ে উঠেছে। এমন সুযোগ হাতছাড়া করবার মানুষ কি আর সে? তক্ষুনি তিতলির একদম পেছনে এসে দাঁড়ল। ফর্সা তুলতুলে ঘাড় উন্মুক্ত। লম্বা করে নিঃশ্বাস ফেল সেখানে। নারীদেহের ঘায়েল করা স্মেল নাকে এসে ঠেকল। তার ইচ্ছে হল বাড়াবাড়ি করে অনেক কিছু করে ফেলতে। সেদিনের কামড়ের জায়গাটা এখনও লাল দাগ হয়ে আছে। সেখানে নজর রেখেই হিসহিসিয়ে শুধাল। তাহলে অন্য কাউকে ছুতে হবে মনে হচ্ছে? তিতলি ঘুরে তাকাল। তার চোখজোড়া লাল হয়ে গিয়েছে। হিসফিস করছে মুখশ্রী। অন্য মেয়েকে ছুতে হবে তো? এখনও তো অচেনা বুকে মেসেজ দিয়ে তার কাছে এসেছে। যদিও মানুষটা সে নিজেই, কিন্তু এটা তার কিশোরী মন মানতে নারাজ। কণ্ঠে রাগ তেজ সব মিশিয়ে বলল। তো যান। আপনার অচেনা বুকে কোলে নিয়ে বসে থাকুন। আমার কি? ফারাজের ব্রজোরা কুঁচকে গেল কৌতুকে। বিদ্দিষ্ট চাউনি গভীরতা পেল। তিতলিকে ঘুরিয়ে এনে নিজের মুখোমুখি দাঁড় করাল। দরজার সাথে মিশে গেল তিতলি। ফারাজ দরজার দুপাশে বলিষ্ঠ দুহাত রেখে সামান্য ঝুঁকে এসে তিতলির মুখের দিকে তাকাল। কিছুই জানে না এমন ভাবভঙ্গিমা ধরে রেখে বলল। অচেনা বুটাকে আবার? নাম বলো। তিতলি নিশ্চুপ। কিছু বলছে না। মূলত কোনো কথাই খুঁজে পাচ্ছে না এবার। অচেনা বু তো সে নিজেই। তাহলে কি সত্যিটা বলে দিবে? না, কিছুতেই বলবে না সে। আরও পরীক্ষা করবে। এবারও ফারাজের চোখে চোখ রাখল না। নিচের দিকে তাকিয়ে থেকে নাক টেনে বলল। আপনার অচেনা বুকে সেটা আমি কিভাবে জানব? যার সাথে কথা বলার জন্য আমার ফোন ধরেননি তার কাছে যান ও। জিভের ডগায় গাল ঠেলল ফারাজ। ঘাড়টা সামান্য কাত করে দৃষ্টি করল তীক্ষ্ণ। ভ্রু নাচিয়ে শুধাল। কার কাছে যাব হুম? আমার বুকে? ওকে বউ, তুমি যেহেতু বলছো যেতে তাহলে যাচ্ছি বলে ফারাজ চলে যাওয়ার অভিনয় করল। এবার তিতলি রাগে ফেটে পড়ে। হিংস্র বাঘিনীর ন্যায় তক্ষুনি ফারাজের সামনে এসে দাঁড়াল। পাহাড়সম বলিষ্ঠ পুরুষের সামনে সে বড্ড ছোট। যুবকের প্রশস্ত বুকে মাথা এসে ঠেকেছে তার। নাক মুখ সব ফুলিয়ে ডান হাতে ফারাজের শার্টের কলার টেনে ধরল। কেঁদে দিবে এমন ভাব। এত বড় সাহস তাকে রেখে চলে যাবে? বা হাতে লুকিয়ে রাখা ইনজেকশনটা সোজা ফারাজের বুক বরাবর ধরল। ওদিকে ফারাজ রেগে গেল শার্টের কলার ধরায়। যেখানে সবাই তার কথায় উঠে বসে। এই বেয়াদব বুয়ের কত বড় স্পর্ধা তার কলার টেনে ধরে আজকে তো সে ছাড়বে না এই বুকে। কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে না? রাগ কন্ট্রোলে আনতে তৎক্ষণাৎ ধারালো নেত্রোদ্বয় বন্ধ করে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। ফের খুলতেই তার রাগী চোখ দুটো অস্বাভাবিকভাবে শান্ত হয়ে এল। তিতলি তার বুকে ইনজেকশন ধরে রেখেছে। হাসবে নাকি রাগবে ঠিক বুঝতে পারছে না সে। তার পাতলা ঠোঁট জোড়া কাঁপছে ধমক দেওয়ার জন্য। গলায় ধমক আটকে রেখে শান্তভাবে বলল। কলার থেকে হাত নামাও। আমাকে রাগিও না গি। তিতলি কলার আরও জোরে চেপে ধরল এবার। ফুপিয়ে কেঁদে উঠল সে। কান্নার তোরে শরীর কাঁপছে। ইনজেকশন মেরে দিবে এমন ভাব নিয়ে বলল। কার কাছে যাবেন বলছেন? আবার বলেন। কারো কাছে যাচ্ছি না আমি তিতলি শেখথা শুনেও শুনল না। ইনজেকশনটা এবার সত্যি সত্যি মেরেই দিবে। না মারলেই যেন নয়। বুক ফুলিয়ে বলল। মুখের কথা বিশ্বাস হয় না। আমি ছাড়া আপনার মনের সিন্ধুকে আর কয়জন বেডি আছে দেখি তো তিতলি কথা শুনে ফারাজের ভ্রুজোড়া এবার মাত্রাতিরিক্ত কুঁচকে গিয়েছে। এই বুকে কি করতে মন চাই? মনের সিন্ধুক? শুনেই তার গম্ভীর মুখে ভীষণ হাসি পেল।
সহসা এক ঝটকায় তিতলির হাত থেকে ইঞ্জেকশনটা কেড়ে নিল। তিতলি অন্যমনস্ক ছিল বিধায় হাত থেকে কেড়ে নিতে ফারাজের কোনো অসুবিধা হয়নি। ইঞ্জেকশনটা আঙুলে ঘুরাতে ঘুরাতে বাঁকা হাসির রেশ ধরে বলল, মনের সিন্দুক আবার কি? মনের সিন্দুক কাকে বলে হুম? তিতলিও দমে গেল না। এবার ফারাজকে বলল, মাথাটা একটু নিচে নামান, কানে কানে বুঝিয়ে দিচ্ছি। মনের সিন্দুক? মুখে বলো উ। না, মুখে বলা যায় না গে। ফারাজ ভ্রু গুছাল। বউ যেহেতু বলছে, দেখি কি বুঝিয়ে দেয়। মনের সিন্দুকে আসলেই কে আছে সেটা সে পরে প্র্যাকটিক্যালি বুঝাবে। এখন মাথা নামিয়ে ঝুঁকে এলো তিতলির দিকে। তিতলি পা উঁচু করল অনেকটা। কানের কাছে মুখ নিয়ে যাবে এমন ভাবভঙ্গিমা ধরে রেখেই আচমকা ফারাজের পুরুষালী নাকে কামড় বসিয়ে দিল। বড্ড জোরে কামড় দিয়েছে সে। নাকের দুপাশে তার ছোট ছোট ইঁদুরের দাঁতের দাগ বসেছে। আমার নাকে কামড় দিয়েছ কেন বেয়াদব? ফারাজের ভ্রুজোড়া কুচকাল। চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তার গম্ভীর সুদর্শন মুখখানা দেখে বুঝার উপায় নেই সে রেগে নাকি না। যদিও এমন ইঁদুরের দাঁতের কামড়ে তার কিছুই হচ্ছে না, যাচ্ছে না। নাক ভিজা ভিজা লাগায় বা হাত তুলে নাকের ডগায় হাত রাখল। তিতলি ফারাজের ধমক শুনে কেঁপে উঠলেও এবার চোরা চোখে তাকাল নাকে কামড় দেওয়া জায়গাটুকুতে। সেখানটায় লাল হয়ে তার দাঁতের দাগ বসেছে। হবেই তো, সে খুব জোরে দিয়েছে না? খুব লজ্জা লাগছে তার। কাচুমাচু করে পা দুটো উঁচু করে ফারাজের নাকে নিজের তুলতুলে ডান হাত বাড়িয়ে ছুতে চাইল। কিন্তু পাহাড়সম বলিষ্ঠ পুরুষটার মুখের নাগাল পেল না। তাই নিচু স্বরে স্বীকারোক্তি দিল, আপনি সেদিন আমার গলার পেছনে কামড় দিয়েছেন। তার প্রতিশোধ নিয়েছি। হুহ! যুবকের বাদামি অধরযুগলে আচমকা টান বসল বাঁকা হাসির। চোখ দুটোতে নামল চিরচেনা ক্রোড়তা। সে তৎক্ষণাৎ পূর্বে কোনো প্রস্তুতি ছাড়াই আচমকা এক হেঁচকা টানে বুকে টেনে এনে চেপে ধরল নিজ বক্ষভাজের সাথে। নিজের শক্তপোক্ত দুহাত পেঁচিয়ে রাখল তিতলির চিকন কোমরের পেছনে। ছাড়া পাওয়ার কোনো উপায় রাখল না। তিতলি কেঁপে উঠল থরথর করে। দেহের সাথে দেহের সংঘর্ষ হতেই তিতলি মৃদু স্বরে চেঁচিয়ে উঠল, এই কি করছেন আপনি? গালের ভাঁজে জিভ ঠেল ফারাজ। ঘাড়টা সামান্য ঝুঁকিয়ে এনে মুখ রাখল মেয়েটার কানের কাছে। তিতলির গোলাপি ঠোঁট দুটোর উপর একদৃষ্টে নজরবন্দি করল। অতঃপর হিসিহিসিয়ে আওড়াল, আসো, আজকে আমি তোমাকে শেখাব একটা গুরুত্বপূর্ণ টপিক, নাম প্রতিশোধ নেওয়ার পর কিভাবে পুরস্কার নিতে হয়। আমি আজ সেটা তোমাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে পড়িয়ে দেব। সোমে আয়। তিতলির কান ঝাঁকিয়ে ওঠে। ভ্রুদ্বয় উঠে গেল উঁচুতে। ঠোঁট দুটোর ভাগ হল বেফাস কথাটায়। চোখ মুখ খিচে নিষ্পাপ জবাব দিল, আপনি আগে আমাকে কামড় দিয়েছেন। আমি পরে দিয়েছি, সুদে আসলে বরবার উহু মোটেও বরাবর নয় ঘি। মানে সুদে আসলে বরাবর হবে এখন। কথাটা বলে ফারাজ তিতলিকে কিছু বলার ফুরসত না দিয়ে তক্ষুনি এক ঝটকায় কোলে তুলে নেয়। ভয়ে গলা শুকিয়ে যাওয়ার জোগাড় বেচারির। শুকনো ধোক গিলল সে। ফারাজ ঠোঁট কামড়ে মৃদু হাসল। দু কদম সামনে এগিয়ে সহসা বুকে কোল থেকে আলগোছে মেঝেতে ফেলে দেওয়ার ভান করল। ভয়ে তটস্থ বোকা মানবী সাথে সাথেই নরম তুলতুলে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল মানবের গলা। চোখ মুখ খিচে বন্ধ করে বলল, না না, ফেলে দিবেন না প্লিজ। আমার হাত পা ভেঙে গেলে তখন কি হবে বলুন? সম্পূর্ণ কাজ শেষ না করে ফেলে দিলে হবে বউ? হাত পা ভাঙবে পরে, তার আগে আমার কাজ আমি শুরু করি। কি করবেন আমার সাথে? আমাকে নানামান ফারাজ ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ ফুটিয়ে বিছানার দিকে যেতে যেতে শেষাত্মক ভাবভঙ্গিমা ধরে রেখে বলল, হিসেবনিকাশ বকেয়া সব একসাথে হবে এখন। তারপর নামানোর কথা আসবে গুই। তিতলির হঠাৎ ভীষণ ভয় করছে। শুকনো ধোক গিলে বলল, না না না, আপনার সাথে আমার কোনো হিসেব নিকাশ নেই। মানে আমি আসলে আসল নকল খাঁটি, যা ইচ্ছে বলো, আমি তোমাকে ছাড়ছি না গি। তিতলি ফারাজের দিকে তাকাতে পারছে না। তার আপাতত ফারাজকে মাতাল লাগছে। তার দাদু আজও কি কতগুলো বলছে তাকে শুনে সে খুব ভয়ে আছে। হাসফাস করে বলল, আমি ওয়াশরুমে যাব প্লিজ নানামান। ওকে আমি নিয়ে যাচ্ছি। তুমি যেহেতু চাচ্ছ কাজটা ওয়াশরুমে করতে, তাহলে। নিষ্পাপ রমণী ফের ইতস্ততায় আওড়াল, আপনি কেন যাবেন? আমার ইমার্জেন্সি যেতে হবে।
বাকি কথা শেষ করবার পূর্বেই তিতলিকে কোলের মধ্যে নিয়েই নিজ উদ্বেগে তিতলির খোপা করা চুলগুলো খুলে দিয়ে সেখানে নিজের ডান হাতের সবগুলো আঙুল ঢুকিয়েছে ফারাজ। তিতলির গালে নিজের নাক ঘষল যেখানটায় তিতলি কামড় বসিয়েছে। আরেকটু ঝুঁকে এসে তিতলির থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের একদম মুখোমুখি নিজের পুরুষালী ঠোঁট জোড়া নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে একদম নিচু গম্ভীর স্বরে বলে, আমারও। তিতলি ঢোক গিলে, খারাপ লোক। নামান আমায়। আমি সত্যি ওয়াশরুমে যাব গু। ফারাজ কিয়ৎক্ষণ চোখ ছোট করে রেখে ঠোঁট কামড়ে হাসল। পাতলা অধর নেড়েচেড়ে ভনিতাহীন বলে বসল, যখনই আমি কিছু করতে চাইব তখন তোমার সব বাহানা শুরু হয়। 5 মিনিট সময় দিলাম। এখন দয়া করে ছেড়ে দিয়েছি বলে বেঁচে গেছ। সময় বুঝে আমি নিজের জিনিস নিজেই আদায় করব বলে কোল থেকে নামিয়ে দিল বুকে। তিতলি তক্ষুনি ওয়াশরুমের দিকে দৌড় দিল। আজকে আর বের হবে না, সকালে বের হবে। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দরজা লাগানোর আগে ফারাজের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলল, আপনার অচেনা বউয়ের কাছে যান, ভাল্লুক কোথাকার। ফারাজ চোখ পাকিয়ে তাকাতেই তিতলি ঠাস করে দরজা লাগিয়ে দিল। রাতের আধার কেটে ভোরের স্নিগ্ধ আলো ফুটেছে। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসছে মৃদু বাতাস। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে সকাল 7টা। তিতলি ঘুম থেকে উঠে বিছানায় নজর দিল। তাদের মাঝখানে একটা কোলবালিশ। পরপর নজর ঘোরাল। ফারাজ উদম শরীরে শুয়ে। এই লোক রাতে শার্ট খুলেছে, ভাগ্যিস প্যান্ট খোলেনি। দীর্ঘনিশ্বাস ফেলে চুপি চুপি বিছানা থেকে নামল। না চাইতেও চোখজোড়া চলে যাচ্ছে ফারাজের উদম দেহখানার দিক। উঠানামা করা প্রশস্ত বুক, পেশিবহুল হাত, স্লিম পেট ডুবে আছে। আকর্ষণীয় ফিগার। তিতলি এর আগে অবশ্য অনেকবার দেখেছে উদম শরীরে। তখন গোসল করে আসত বা জিম করে। সে তাকাতে পারত না। প্রতিদিন ঘুম থেকে উঠলেই দেখত ফারাজ রুমে নেই বা কোথায় চলে গেছে। আজকে শ্বশুর বাড়ি এসে আরামের ঘুম যায় মনে হচ্ছে। তিতলি এই প্রথম কাজ থেকে সময় নিয়ে পর্যবেক্ষণ করতে পারছে। গম্ভীর সুদর্শন মুখখানায় এখন মায়ের রাজ্যে পরিণত হয়েছে। ভ্রুজোড়ার মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। যেন ঘুমের ঘোরে ভালো কিছু দেখছে না। তার কামড়ে নাকের ডগা এখনও লাল। ঠোঁটের দিকে নজর যেতেই তিতলি ঢোক গিল। আবার ঘাড় ঘুরিয়ে তাকাতেই সহসা চোখের সামনে ভেসে উঠল সেদিন ভুলবশত দেখে ফেলা ফারাজের বলিষ্ঠ দেহের সম্পূর্ণ নগ্ন শরীর। তিতলি লজ্জায় লাল, নীল, গোলাপি হয়ে তক্ষুনি ওয়াশরুমে চলে গেল। সকালের ব্রেকফাস্ট শেষে তিতলি তার টুনাকে কোলে নিয়ে রুমে এল। ফারাজও নাস্তা সেরে ফেলেছে। সে চলে যাবে এখন। এখন ঘড়িতে সকাল 9টা বাজে। তিতলি টোনাকে নিয়ে দরজা ঠেলে চোরাপথে ভেতরে উকি দিতেই দেখল ভাল্লুক রেডি। আয়নায় দাঁড়িয়ে চুল ঠিক করছে। তিতলি দরজা ঠেলে ভেতরে গিয়ে চুপচাপ বিছানায় গিয়ে বসল। ফারাজ সেটা লক্ষ্য করছে আগে থেকেই। আয়নার কাছ থেকে এগিয়ে এসে তিতলির পাশে এসে বসল। ভ্রু কুঁচকে রেখেই প্রশ্ন ছুড়ল, এই খরগোশের বাচ্চা আবার কই থেকে এলো? তিতলি টুনাকে বুকের সাথে আরও জড়িয়ে নিল এবার। আদুরে হাত বুলিয়ে খুশি মনে বলল, এটা আমার বাচ্চা বুঝছেন, যাওয়ার সময় আমাদের সাথে নিয়ে যাব উ। ফারাজ তৎক্ষণাৎ বসা থেকে আরেকটু এগিয়ে এসে বেয়াদব বুয়ের গা ঘেঁষে বসল। ভ্রু নাচিয়ে শুধাল, আমি কেন খরগোশের বাচ্চা জন্ম দিতে যাব বেয়াদব? তিতলি বুক ফুলিয়ে বলল, আরে আপনি দেন নাই তো, আমি জন্ম দিয়েছি উ। ফারাজ চোখ ছোট করে তাকিয়ে থাকে। পরপরই তিতলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে শুধাল, ওহ রিয়েলি? বাচ্চা জন্ম দিতে গেলে তো আমাকেই লাগবে, তাই না? আমি তো এখনও তোমাকে প্র্যাকটিক্যালি ক্লাস দিইনি। তাহলে এই অকাম কিভাবে হলো? ব্যাপার কি? কপাল কুচকাল তিতলি। মুখাবয়বে হতভম্বতার রেশ ধরে আচানক মুখ তুলে শুধাল, বাচ্চা জন্ম দিতে আবার কিছু করা লাগে নাকি? আমার বাচ্চা আল্লাহর তরফ থেকে ভেসে এসেছে গি। ফারাজ তখন তিতলির পায়ের উপর নিজের বলিস পা তুলে দিল। মনে হচ্ছে পায়ের জোর দিয়ে পিষে ফেলছে তিতলির নরম পায়ের উরু। এত শক্ত আর ভারী তিতলির মনে হচ্ছে কোনো বডি বিল্ডার বসেছে। সে ব্যথা পায়। ফারাজ তখন শেষাত্মক ভাবভঙ্গি ধরে রেখে বলল, আল্লাহর তরফ থেকে ভেসে আসে ঠিকই, কিন্তু কিছু একটা গু। তিতলি নাক মুখ কুঁচকে ফেল। ব্যথায় আর্তনাদ করে উঠল, আপনার পা সরান, ব্যথা পাই। লাগছে তো?
ফারাজ তিতলির নরম গাল শক্ত করে টেনে ধরল। গালের ব্যথায় তিতলি ফের আর্তনাদ করে উঠতেই ফারাজ বলল, সামান্য পায়ের লোড নিতে পারছ না? কি পারো তুমি? মুখে মুখে তর্ক করতে পারো শুধু? বলে তিতলি নরম গাল টেনে লাল করে দিয়ে ছাড়ল ফারাজ। তিতলি ফারাজের দিকে চোখ তুলে তাকায় ভেজা নয়নে। গালে হাত দিয়ে ডলছে সে। এত ব্যথা পেয়েছে। ফারাজকে এবার বিচলিত দেখাল। তবে মুখের ভাবভঙ্গিমা একটুও বদলেনি, বরং আরও গম্ভীর হল। সে তিতলির গালে আবার হাত রেখে সেখানটায় স্লাইড করতে করতে বলল, আজকে চলে যাবে? রেডি হও। আমি থাকব। যাব না, সাথে আপনিও থাকবেন। কথাটা বলে তিতলি টোনাকে নিয়ে দ্রুত দরজার দিকে দৌড় দিল। লোকটার মতিগতি সুবিধার না। কেমন করে তাকায়, মনে হয় তাকে খেয়ে ফেলবে। বেঘোরা দাঁত কেলিয়ে বলল, আপনি বসে বসে আমার সাথে স্বপ্নে কথা বলুন। আমি যাচ্ছি। ফারাজ ও ভ্রুদ্বয় কুঁচকে রেখে তিতলির পেছন পেছন বেরিয়ে এল। ফরিদা বানুর হাতে পান। এখনই খাবেন এমন ভাব। নাতজামাইকে দেখে বললেন, রাইতে আবার আইও নাতাজামাই। নইলে নাতিনরে লই যাইতাম দিতাম ন। মনে রাইক্যোগ। তিতলি মিটিমিটি হেসে উঠল। সে দাদুর পাশে বসে। ফারাজ সে কথা শুনে দাদিশাশুড়িকে বললেন, রেখে দেন নাতিনকে। ফরিদা বানু মুখে পান দিয়ে বললেন, রাইখা দেওয়ার লাইগা বিয়া দিছিনে? আমি কইতাছি কয়দিন থাইকা যাইবগু। তিতলিও তাল মিলিয়ে বলল, হুহ, কয়দিন না থেকে আমি এক পাও যাব না। দেখছ নাতিন কি কইতাছে? নাতিন যা কইব তা হইবগু। একটু থেমে আবার নাতাজামাইকে বুঝালেন, হুনো নাতজামাই, সংসারে সুখশান্তি আইয়ে যদি জামাইরা বুর্গ কথা হুনে। নাতিনের কথামতে চইলবা বুঝলা? তিতলি দাদুর কথায় অনেক খুশি হল। তার কথাগুলো তার দাদু বুঝিয়ে দিচ্ছে। ফারাজ ভ্রু কুঁচকে রেখে তিতলির মুখে নজর বুলিয়ে গম্ভীর স্বরে বলল, বুঝলাম। ফারাজের কথার মাঝেই তৌসিফ শেখ রুম থেকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসেছেন। জামাইয়ের মাথে টুকটাক কথা বলে। তিতলিকে আদুরে মাখা গলায় বললেন, তোমার কিছু লাগবে আম্মু? যা ইচ্ছে হয় নিয়ে আসবা আব্বু। বলে তিতলি আর চোখে ফারাজের দিকে তাকাল। অন্য দিকে তাকিয়ে আছে। নাক লাল হয়ে আছে। কেউ কিছু বলছে না কেন? মনে হয় সবাই ভাবছে পিঁপড়া কামড় দিচ্ছে। দূর। তৌসিফ শেখ মেয়েকে বললেন, আসার সময় নিয়ে আসব আম্মু। বলে মেয়ের জামাইয়ের সাথে কথা বলতে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। গেট পর্যন্ত এসে ফারাজ নিজের বাইক নিয়ে উঠে চলে গেল। আর তৌসিফ শেখ নিজের গাড়ি নিয়ে অফিসের দিকে চলে গেলেন। তিতলি এখনও দাদুর পাশে বসে। মনটা খারাপ হয়ে গেছে। ফারাজ চলে যাওয়ার সাথে সাথেই এক দৃষ্টিতে এখনও সদর দরজার দিকে তাকিয়ে আছে। ফরিদা বানু নাতিনকে বললেন, তোর নাক এখনও পুরোস নাই? আইজকা নাক পুইরা দিমু। আমার হাতে পুইরবি নাকি ডাক্তারের কাছে গিয়া? তিতলি ভ্রু কুঁচকে রেখে বলল, নাক পুড়লে তো আমি ব্যথা পাব দাদু। নাক না পুইরলে নাতজামাইয়ের অমঙ্গল হবে। আমি চাই না নাতাজামাইয়ের অমঙ্গল হোক। তিতলি অনেক ভেবে চিনতে রাজি হল। সে তার ফারাজের অমঙ্গল কখনো চাই না। ওনার ভালোর জন্য সে সব কিছু করবে। এটুকু কষ্ট সহ্য করবে। দাদুকে বলল, আচ্ছা দাদু, আমি পুরি দিমুনে। কোথায় কম ব্যথা পাব? ডাক্তারের কাছে কম পাইবি। মিশিন দি পুরি দেয় মনে হয়। আমি হইলে সই দিগু। তাহলে ডাক্তারের কাছে গু। আইচ্ছা গি। এরপর আরও 3 দিন কেটে গেল। তিতলি জেদ ধরে যায়নি। তৌসিফ শেখ জামাইকে ও বেয়াইকে বলেছেন মেয়ে এসেছে যেহেতু আরও 2 দিন থেকে যাক। তিনিও মেয়েকে যেতে দিতে চান না। মেয়ে আশেপাশে থাকলেই মনে হয় পুরো বাড়িটা আলোকিত থাকে। ফারাজ এই 3 দিন শ্বশুর বাড়িতে আর যায়নি। রেগে আছে এ বিষয় নিয়ে। আফজাল খান ও চাই আরও 2 দিন থাকুক বৌমা। সেটা ফারাজকে বলছে। তো থাকুক, জন্মের থাকা থেকে আসুক। আর কখনো যেতে দিবে না এমন করলে। তবে যখন তিতলি কল দেয় কথা বলে। পিচ্চি মেয়েকে বিয়ে করে এক জ্বালা চুন থেকে পান খসলেই কেঁদে কেটে ভাসিয়ে পেলে। এসবে সে বিরক্ত নাকি কি সে নিজেও জানে না। তুষার আর অয়েন ঝিলিকদের বাড়ির পাশে একটা পার্কে বসে আছে। দিন দুপুরে নির্জন পার্ক। তেমন কোনো মানুষজন নেই।
ঝিলিক আসার কথা এখানে। আজকে কয়দিন মেয়েটাকে দেখে না। বড্ড ব্যস্ততায় দিন কেটেছে তুষারের। তুষার, প্রিয়া না। বল। ও ঝিলিক ঝিলিক বলে আবার বলল, ওই দেখ কে আসছে, ভাবি থক্কু, আমার ফুপাতো বোন ঝিলিক আসতেছে। আমি গেলাম গু। তুষার পেছনে ঘুরে দেখল ঝিলিককে। 2 সেকেন্ড থম মেরে তাকিয়ে থাকে সেদিকে। তার গিফট করা শাড়িটা সহ মিলিয়ে চুড়িটিপ কানের দুল পড়েছে। চোখে গা কাজল। নীল শাড়িতে মেয়েটাকে এত সুন্দর লাগছে যে তুষারের চোখে নেশা ধরে এল। সে উঠে দাঁড়ায়। লম্বা কদমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। ঝিলিক লজ্জায় মাথা নিচু করে রেখেছে। তুষার এক দৃষ্টে তাকিয়ে থেকে হঠাৎ বলল, আপনাকে খুব সুন্দর লাগছে ঝিলিক। আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর। ঝিলিক ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। তুষার ভাই, আপনার মাথায় এটা কি? কোনটা? যোগ? যোগ কোথায় থেকে আসবে? আমি সত্যি বলছি, মাথায় হাত দিয়ে দেখুন মাথায় কি কতগুলো গু। তুষার এবার সত্যি নিজের মাথার উপর হাত দিল। সাথে সাথে কিছু কালো সাদা পোকা তার হাতে আসল। আর এই মেয়ে বলছে যোগ। সে এদিক ওদিকে তাকিয়ে অয়নকে দেখতেই অয়ন হো হো করে হেসে উঠল। তুষারের আর বুঝতে বাকি নেই যে কাজটা অয়নের। অয়ন গলা ছেড়ে দিয়ে বলল, ডুবে ডুবে প্রেম কর দোস্ত, বলে সে প্রস্থান করল একটু দূরে। তুষার ঝিলিকের দিকে তাকিয়ে মাথাটা একটু ঝুঁকে নিয়ে সহসা অদ্ভুত আবদার করে বসে, মাথার চুল ঝেড়ে দিন একটু। এগুলো জোক না পাগল উ। ঝিলিক কি করবে কি বলবে যেন কথা বলার ভাষা খুঁজে পেল না। তুষার তার কাছে মাথা তুললেই দুজনের মুখের মিলন ঘটবে। সে হাঁসফাঁস করে বলল, আমি আমি ঝেড়ে দিব তোকে? আপনি আমি ছাড়া এখানে কেউ নেই ঝিলিক। বিয়ের পর গোসল করলে প্রতিদিন আমার মাথার চুল মুছে দেওয়ার দায়িত্ব আপনার গু। ঝিলিক কাপা হাতে বাড়িয়ে দিল তুষারের মাথায়। তার হাত কাঁপে। তাও প্রশ্ন করে, বিয়ে শুধু বললেই হয়ে যায় তুষার ভাই? আপনি আমার মধ্যে কি দেখে এমন করছেন? আমি আজ সেটা জানতে চাই। এত কিছু জেনে কি করবে? কিছু কথা অজানা থাকুক, সঠিক সময়ে মন খুলে আপনাকে শোনাব, বলে তুষার আকাশের দিকে তাকিয়ে আনমনে একটা গান গেয়ে উঠল। বলো না কেন ওই আকাশ নেমে আসে সাগরের বুকে। বলো না কেন ওই ঝর্ণা নদী ছুটে শিশিরের বুকে কি। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয় উই। ঝিলিক অবাক, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর করে গান গাইতে পারে উনি? গানটা তার কথার সাথে মিলে গেল যেন। মুচকি হেসে বলল, আপনি এত সুন্দর গান শোনাতে পারেন তুষার ভাই? আপনার ভালো লেগে থাকলে তবে সত্যি আমি ভালো গান গাই। বাই দ্য ওয়ে, আপনার ঠোঁটের পাশের তিলটা কিন্তু দারুণ। ঝিলিক ঝিলিক লজ্জায় লাল হয়ে যায়। নিচের দিকে তাকিয়ে থাকে। ঘড়িতে বিকেল 3টা। নিধি, সিয়াম, প্রিমা ওরা 3জন তিতলিকে দেখতে এসেছে। এই সুযোগে তিতলি সহ ঘুরতে যাবে। তিতলি নিজের রুমে বসে আছে রেডি হয়ে। সাথে নিধি, সিয়াম, প্রিমা 3জনই ওর রুমে। তিতলি মোবাইল নিয়ে ফারাজকে ফোন করল 2বার, কিন্তু রিসিভ করছে না। নিধি আয়নার কাছ থেকে এসে বলল, কি রে, এখনও রিসিভ করেনি? তিতলি নাক ফুলিয়ে বলল, করছে না গি। সিয়াম তিতলির পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে দাঁড়াল। খোঁচা মেরে মজা করে বলল, ফারাজ স্যার এখন শুয়ে শুয়ে নাক ডাকতেছে, তাই কল রিসিভ করছে না। আর হয়তো মোবাইল চালাচ্ছে, তোর ফোন রিসিভ করছে না গি। তিতলি এবার ভিডিও কল করল ফারাজকে। এবার সাথে সাথেই রিসিভ হল। তিতলি মুখ ফুলিয়ে রেখেছে। স্ক্রিনে ফারাজকে দেখা যাচ্ছে। বিছানায় বসে স্যান্ডো গেঞ্জি পরছে এখন। কিন্তু তিতলিকে এমন সেজেগুজে দেখে মুহূর্তেই নড়েচড়ে উঠে শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছ? তিতলির সহজ স্বীকারোক্তি দিল, ঘুরতে যাচ্ছি। ফারাজের ভ্রুজোড়া এবার মাত্রাতিরিক্ত কুঁচকে গিয়েছে। ঘুরতে যাচ্ছি, সে কথার থেকেও তিতলির কাঁধে পুরুষ মানুষের হাত দেখে সন্দিগ্ধ গলায় বলল, তোমার কাঁধে এটা কার হাত দেখি? মোবাইল ঘুরাও। সিয়ামের হাত কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবেন আপনি, আসুন, না হলে আমি ওদের সাথে যাব উ। ফারাজ জ্বলন্ত চোখে তিতলির কাঁধে সিয়ামের রাখা হাতটার দিকে চেয়ে আছে। চিবুক শক্ত করে নিল। বিছানা থেকে উঠে মেঝেতে দাঁড়াল এবার। এক অজানা কারণেই মাথার তালু গরম হচ্ছে রাগে।
যুবক দাঁতে দাঁত চাপল পরক্ষণে। এক আকাশম রাগ নিয়ে বলল, সরে বসো এক্ষুনি। তিতলি হঠাৎ বুঝতে পারে না ফারাজের অমন রাগের কারণ। বুঝতে না পেয়ে তাকালো এবার। চাহনিতে প্রশ্ন, কেন? মরার খুব পাখা গজাইছে না? আমি 3 দিন আসিনি দেখে আমার পারমিশন ছাড়া ঘোরাঘুরি করার সাহস কি করে হয় তোমার? গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।